শাহবাজ ক্লান্তি আর গম্ভীর অভিমুখে মহলে ফিরে এলো। পায়ের ছন্দ থামলো মায়ের মলিন মুখের সামনে। আলিয়া বানুর মুখে এক অজানা দুশ্চিন্তার ছাপ। শাহবাজের গভীর কণ্ঠধ্বনি হলো, আমি জান, আজও আব্বাজান মহলে ফেরেনি? পুত্রের তীক্ষ্ণ প্রশ্নে আলেয়া বানু থমকে গেলেন। নিজের অসহায়তা আড়াল করতে ধীর বলে ওঠে, পুত্র আমার, তুমি নিজ কক্ষে যাও। আমি নিদ্রাহীন, তাই পাইচারি করছি। চিন্তার কিছু নেই, আমি এক্ষুনি কক্ষে ফিরছি। মায়ের আশ্বাস মৃদু হলেও শাহবাজের তীক্ষ্ণ দৃষ্টি সব বুঝে নিল। নিজের পদচারণ ধীর করল মহলের বাহিরের দিকে। তখনই আলেয়া বানুর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসলো। শেহবাজ, কোথায় যাচ্ছ তুমি? শাহবাজ এক দৃষ্টিতে মায়ের চোখে চোখ রেখে প্রতিউত্তর করে, যেখানে আব্বাজান আছেন সেখানেই। শাহবাজের জবাবে আলেয়া বানু আতঙ্কিত হয়ে বলেন, না শেহবাজ, তুমি ওই পাপের সীমানায় পা রাখবে না। আলোচনার এই উত্তাল মুহূর্তে মহলের প্রধান দরজা খুলে যায়। ভেতর প্রবেশ ঘটে নওয়াজ মির্জা ও শওকত মির্জার। নওয়াজ মির্জা মদের নেশা এতটাই বেহুশ যে নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। ফলশ্রুতিতে শওকত মির্জা তাকে ধরে কোনো মতে টেনে আনছেন। পিতার এহেন অবস্থা দেখে শাহবাজের মুখ কঠিন ও হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে সে পিতার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক তখনই মহলে প্রবেশ ঘটে জুনায়েদের। রক্তের দাগে ভেজা পোশাক তাকে মুহূর্তেই সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু করে তোলে। আলেয়া বানু আতঙ্কিত হয়ে তার নিকট এগিয়ে গিয়ে প্রশ্ন করে, জুনায়েদ, কি হয়েছে? তুমি বাইরে কখন গেলে? আর এই রক্ত কিসের? শাহবাজও বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জুনায়েদের পানে। উত্তেজিত জুনায়েদ হন্তদন্ত হয়ে বলে ওঠে, ভাইজান, আমি একটা কাজে বাইরে গেছিলাম। পথে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সাহায্য করতে গিয়ে এই রক্ত লেগেছে। জুনায়েদের কথা শাহবাজ আদৌ মেনে নিল কিনা কে জানে। তার কণ্ঠ গভীর, নির্দেশনামূলক। নিজ কক্ষে যাও, পরিষ্কার হয়ে নাও। শাহবাজের আদেশে জুনায়েদ মুহূর্ত বিলম্ব না করে প্রস্থান করে নিজ কক্ষের উদ্দেশ্যে। শাহবাজের দৃষ্টি ঘুরে দাঁড়ালো পিতার দিকে। গভীর ক্রোধ আর হতাশার ছায়া তার মুখে। কোনো কথা না বলে ভারী পায়ের শব্দে নিজের কক্ষের দিকে প্রস্থান করে শাহবাজ। পুত্রের এহেন প্রস্থান পথের পানে চেয়ে আলেয়া বানু গভীর আত্মতৃপ্তিতে নিজের মাথা উঁচু করে মনে মনে বলে ওঠেন, আমি আমার দুই সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পেরেছি। জমিদারদের রক্তে বহমান পাপের ছায়া থেকে তাদের মুক্ত রাখতে সফল হয়েছি। আমি আমার নিজের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করেছি। এই ভাবনাগুলোর মনের গহীনে সুনির্বর ঝংকার তুলল। কোনো কথা না বলে আলেয়া বানু নীরবে স্বামী নওয়াজ মির্জার কাছে এগিয়ে এলেন। নেশায় ক্লান্ত নিস্তেজ স্বামীকে নিজের বাহুতে ধরে কক্ষের দিকে পদাচরণ ফেলেন, যেন সেই ভরটুকুও এখন তারই দায়িত্ব। শাহবাজ ক্রুদ্ধ পায়ে নিজ কক্ষের দরজা ঠেলে প্রবেশ করতেই দৃষ্টি পড়ে গুটিয়ে পালঙ্কে শুয়ে থাকা জবার পানে। দীর্ঘক্ষণ তার নিখুঁত নির্ভেজাল মুখভয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না শাহবাজ। কিছুক্ষণ পূর্বে জন্ম নেওয়া সমস্ত ক্রোধ, সমস্ত উত্তেজনা যেন নিমিষে ম্লান হয়ে গেল। হৃদয়ের এক আশ্চর্য স্তব্ধতা নেমে এলো জবার নিখুঁত উপস্থিতিতে। তার সমস্ত মানসিক বিষাদ কেটে গেল। শাহবাজ ধীরে ধীরে জবার নিকট এগিয়ে যায়, যেন তার প্রতি নিবেদিত প্রত্যেক পদক্ষেপে আরো বেশি আবেগ, আরো গভীর অনুরাগ জন্ম নিচ্ছে। জবার ঘুমন্ত মুখভয়ের পানে তাকাতেই শাহবাজের হৃদস্পন্দন যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো তীব্র হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজ হাতে বক্ষপিঞ্জরে চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে, তুমি এক পবিত্র ফুল, যার মায়ায় আমি ক্রমাগত জড়িয়ে পড়ছি, এক নিষ্ঠুর টান ও আবেগে। কথাগুলো বলেই শাহবাজ ধীর পায়ে এগিয়ে গিয়ে জবার পাশে শুয়ে পড়ে। নিজের ধুকপুক করা বুকে জবার পানে চেয়ে শিহরণ, তীব্র আবেগ আর এক অজানা ভালোবাসার অনুভূতিতে নিন্দ্রার রাজ্যে ঢলে পড়ে। ধরিত্রীর বুকে গভীর অন্ধকারের পরাজিত হয়ে প্রভাতের প্রভাবিত আলো বিজয়ী হয়ে উদিত হয়। ধীরে ধীরে সূর্যের প্রথম কিরণ জানলার ফাঁক দিয়ে প্রবাহিত হয়, মেঘের অন্ধকারকে বিলীন করে দেয়। সেই আলোয় তন্দ্রিত জবা নিঃসঙ্গতায় প্রাণভ্রমণের অচেতন ঘোর থেকে দুচোখ মেলে ধীরে ধীরে জেগে ওঠে। তবে তার অবচেতন জগতের প্রথম দৃষ্টি পড়ে শাহবাজের উপর, যে তার সামনে দাঁড়িয়ে আছে ভ্রুকুটি করে। ভয়ে শিহরিত হয়ে কাঁপতে শুরু করে জবা। শাহবাজের এহেন দৃষ্টি এবং নিষ্ঠুর মুখাবয়ব যেন
জবাকে অবশ করে দিচ্ছে। চোখে মুখে আতঙ্ক নিয়ে জবার কোমল বিভ্রান্ত চোখগুলি বারবার শাহবাজের দিকে ওঠে। শাহবাজের ঠোঁট থেকে একটা কঠোর নির্দেশনা বেরিয়ে আসে। তৈরি হয়ে নাও। জবার প্রাণ স্তব্ধ হয়ে যায়। ভীতির তীব্রতা যেন তাকে গ্রাস করে নেয়। সে জবাব দিতে পারছে না, শুধু শিহরিত দৃষ্টিতে চেয়ে থেকে কোনো কিছু ভাবার সময় না পেয়ে দ্রুত চরণে চলে যায় স্নান কক্ষে। তৈরি হয়ে বেরিয়ে আসতে এই শাহবাজ নিজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার সাথে এসো। জবা কোনো কথা না বাড়িয়ে পদাচরণ ফেলে শাহবাজের পিছু পিছু। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে শাহবাজের পদযুগল থামতেই জবাও থেমে যায়। তখনই শাহবাজ জবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন থেকে ইনি তোমার শিক্ষিকা। পাঠ্যগত, ভাষাগত সকল শিক্ষা তুমি তার কাছ থেকেই গ্রহণ করবে। শাহবাজের এহেন কথা শুনে জবার চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাসের ছাপ পড়ে। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার আলো ছুতে না পারার বেদনা আজ যেন প্রশমিত হতে চলেছে। নিজ স্বপ্ন পূরণের সম্ভাবনায় জবা আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে। কখন থেকে পড়ুম আমি? তার প্রশ্নের উত্তরে শিক্ষিকা মৃদু হেসে বলে, জমিদার গিন্নি, আমরা আগামীকাল থেকে পুঁথিগত বিদ্যার প্রথম ধাপ শুরু করব। শিক্ষিকার কথায় উচ্ছ্বাসিত হয়ে জবা বলে, আচ্ছা ঠিক আছে শিক্ষিকা, আপনি তাড়াতাড়ি চলে আসেন। জবার এই প্রাণবন্ত উৎসাহ দেখে শাহবাজের ঠোঁটের কোণে একক্ষণিক মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তবে মুহূর্তের মধ্যেই সেই হাসি গাম্ভীর্যের মুখোশে ঢাকা পড়ে। ঠিক তখনই মহলের এক দাসী ভীত ও উদ্বিগ্ন ভঙ্গিতে ছুটে এসে পুরো চত্বর জুড়ে দৌড়াতে শুরু করে। তার এহেন আচরণে শাহবাজ চোখ এড়ায় না। গম্ভীর কণ্ঠে বজ্রনিনাদে শাহবাজ বলে ওঠে, এভাবে ছোটার কারণ কি? দাসী কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ভয়ে ভীত কণ্ঠে উত্তর দেয়, হুজুর, ছোট কুমারীকে খুঁজে পাচ্ছি না। শুনে শাহবাজের চোখ রক্তিম হয়ে ওঠে। তার পুরো চেহারায় তীব্র ক্রোধের ছাপ স্পষ্ট। গম্ভীর কণ্ঠে তিনি বলেন, তোমাদের বারংবার সতর্ক করা হয়েছে শাহনূর যেন মহলের সীমানার বাইরে না যায়, তবু তোমরা ব্যর্থ। তোমাদের মতো অযোগ্যরাই মহলে থাকার কোনো যোগ্যতাই রাখে না। এক্ষুনি মহল থেকে বেরিয়ে যাও। শাহবাজ আর কোনো কথা না শুনে দ্রুত পা চালিয়ে শাহানূরকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এতক্ষণ যাবৎ পুরো ঘটনা দেখে ভয়ে স্তব্ধ হয়ে থাকা জবা তার নব্য শিক্ষিকার পেছনে দাঁড়িয়েছিল। শাহবাজের প্রস্থান নিশ্চিত হতেই জবা ধীরে শিক্ষিকার পেছন থেকে সামনে আসে। কৌতূহল ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে দাসীকে জিজ্ঞেস করে। শাহানুর কে? দাসী ক্রোধান্বিত স্বরে বলে, জমিদার হুজুরের পাগল বোন। মাঝে মধ্যে সে মহল ছেড়ে কোথাও গিয়ে লুকিয়ে থাকে, আর আমারই তার খেসারত দেই। পাগল একটা, তার জ্বালায়। কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে যায় দাসী। সে জবার চাহনিতে শীতল হয়ে যায়। নিজের আবেগের বশে যা বলে ফেলেছে তা শাহবাজ শুনলে তার জীবন রক্ষা পাবে না। এই ভয়ে সে দ্রুত স্থান ত্যাগ করে। দাসীর প্রস্থান দেখে জবা তিক্ত কণ্ঠে বলে ওঠে, বালাই করছে, উনি ওই খাটাই স্টারে চলে যাইতে কইছে। এরপর শিক্ষিকার কাছ থেকে বিদায় নিয়ে জবা নিজের মতো করে শাহানূরকে খুঁজতে বেরিয়ে পড়ে। জবার এহেন ভাবে বলা কথার ধরন দেখে শিক্ষিকা মাথা নেড়ে বলে ওঠে, জমিদার হুজুর ঠিক কি দেখে এই মেয়েকে বিবাহ করেছেন? জমিদার মহলের বাগান, সকালের কোমল সূর্যকিরণ মখমলে ঢাকা রঙিন ফুলের উপর ঝিকিমিকি করছে। চারিদিকে এক অপার্থিব নীরবতা, যার মাঝে লুকিয়ে আছে এক চঞ্চল অবোধ শিশুসুলভ রমণী শাহানূর। বাগানের রঙিন ফুলগুলো যেন তার লুকানোর খেলা সহ্য করে তাকে আরো সজীব আরো প্রাণবন্ত করে তুলছে। ফুলের আড়াল থেকে মাঝে মাঝে মাথা বের করে এদিক সেদিক তাকায় সে। কেউ তাকে খুঁজছে কিনা তা দেখার কৌতূহল তার চোখে মুখে স্পষ্ট। কাউকে খুঁজতে না দেখলেই মুখ চেপে হাসি দিয়ে ফের ডুবে যায় ফুলের মাঝে। যে এই গোপন খেলায় নিজেরই সৃষ্টি আনন্দ তাকে মুগ্ধ করছে। এই নীরব খেলাধুলায় ভরা বাগানে প্রবেশ করে এক লম্বাটে শ্যামবর্ণ যুবক। রোদে পোড়া তার ত্বকে মলিনতার ছাপে স্পষ্ট, কিন্তু তার চলনে রয়েছে অমিলন মায়ার আভা। তার হাতের সরঞ্জাম বাগানের পরিচর্যার কথা বলে দেয়। ধীর পদক্ষেপে সে এগিয়ে যায় ফুলের মাঝে। যুবকের পদচারণ শুনেই শাহানূরের মনের কৌতূহল দ্বিগুণ হয়। আচমকা ফুলের আড়াল থেকে লাফিয়ে সামনে এসে ভাও বলে ভয় দেখানোর চেষ্টা করে। যুবকটি এমন অপ্রত্যাশিত ঘটনায় ভয় পেয়ে পিছলে মাটিতে পড়ে যায়। তার এহেন অবস্থায় শাহানূর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসির নির্মলতা যেন বাগানের প্রতিটি ফুলকে আরো উজ্জ্বল করে তোলে। মাটিতে পড়ে থাকা যুবকটি ধীরে ধীরে উঠে বসে।
তখন তার চোখ পড়ে শাহানুরের উপর। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি আটকে যায় সেই রমণীর পবিত্র হাসিতে, যেন বাগানের সকল ফুলের সৌন্দর্য এই এক নারীতে সঞ্চিত। তার বুকের গভীরে এক অজানা ধুকপুকানি শুরু হয়, কিন্তু পরক্ষণে সে নিজেকে সংযত করে লজ্জা আর মর্যাদা বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শাহানুর তখন তার হাসি থামিয়ে কোমল কণ্ঠে বলে, তুমি কে? যুবকটি মাথা নত রেখে মৃদুস্বরে উত্তর দেয়, আমি এই বাগানের মালিক। আমার নাম সেলিম। সেলিম। শাহানুর চোখ বড় করে পুনরাচরণ করে, এরপর মিষ্টি হাসি দিয়ে বলে, আমি শাহানুর। সেলিম এক মুহূর্তের জন্য চোখ তুলে, কিন্তু দ্রুত আবার দৃষ্টি নামিয়ে নেয়। শাহানুরের সেই পবিত্র শিশুসুলভ হাসি তার মনে গভীর ছাপ ফেলে। তবুও সে নিজের দায়িত্ববোধে দূর থেকে বলে ওঠে, জি আমি জানি। তাই আপনি এইখানে এই রোদের মধ্যে কেন আইছেন? সেলিমের প্রশ্নে শাহানুর বলে ওঠে, খেলতে। বলেই উচ্ছ্বাসিত হয়ে শাহানুর ফের সেলিমের পানে চেয়ে বলে ওঠে, সেলিম, তুমি আমার খেলার সঙ্গী হবে? হবে আমার সখা? সেলিমের মুখে এক মুহূর্তের জন্য লাজুক হাসির মৃদু ছাপ ফুটে ওঠে। তবে নিজের সীমাবদ্ধতা ও অবস্থান বুঝে সে দ্রুত নিজেকে সংযত করে। মাথা নিচু রেখেই ভদ্র ও মৃদু স্বরেই জবাব দেয়, ছোট কুমারী, আমি এক নগণ্য মালী। আপনার সখা হওয়ার যোগ্যতা আমার লাহান সাধারণ মানুষের নাই। শাহানুরের শিশুসুলভ উচ্ছ্বাস মুহূর্তেই থমকে যায়। তার মুখের হাসি মিলিয়ে গিয়ে চোখের গভীরে এক বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়। নিষ্পাপ চাহনিতে এক পলক সেলিমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে,